আইপিএলের মিনি অকশনের পরদিনও আসলে সব জায়গায় আলোচনার কেন্দ্রেই রয়েছে মুস্তাফিজুর রহমান। যেমনটা আসলে আমরা দেখছিলাম প্রতিবেদনেও যে মুস্তাফিজুর রহমান আইপিএলে 9.5 কোটি রুপিতে বিক্রি হওয়ার পর তার পারফরমেন্স কেমন সেদিকে সবার নজর ছিল। এখন নতুন করে প্রশ্ন উঠেছে মুস্তাফিজুর রহমান এনওসি পাবেন কিনা, বা তাকে যে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ খেলার জন্য আনা হবে সেটা আসলে কতটা যুক্তিযুক্ত, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করতে স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। সেকান্দার আলী, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। আমরা সবাই এখনো মুস্তাফিজেই পড়ে আছি, কারণ আমরা হয়তো আসলে ভাবিও নেই, কারণ আমাদের বেলায় তো আমরা শুনতে পাই যে ভারতীয়রা অনেক কিছুই চিন্তা করে একজন বাংলাদেশি প্লেয়ারকে যখন পিক করবে। সেই জায়গা থেকে মুস্তাফিজুর রহমান পারফরমেন্স যেমনই হোক তাকে নেবে কিনা বা আসলে কততে তিনি তাকে দলে নেওয়া হবে সেসব নিয়ে আলোচনা থাকে। এখন নতুন করে প্রশ্ন এনওসি, এবং যেটা আসলে এখনো পর্যন্ত খবর যে ওয়ানডে সিরিজ খেলার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজকে ফেরানো হবে এবং সেই সময়টা আইপিএল চলবে। এই সিদ্ধান্তটা প্রথমত আপনার কাছে কতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে, যে আসলে তাকে ফেরানোটা ঠিক হচ্ছে কিনা? বাংলাদেশের খেলার জন্য আপনাকে তাকে ফিরতে হবে, এটা যৌক্তিক এবং খুবই দাবি, মানে কি বলবো, যেটা খুবই গ্রহণযোগ্য। কেননা বাংলাদেশে যখন খেলবে তখন আপনার যে কোনো প্লেয়ারকে, বা ব্রাজিল খেলবে বা কিংবা আর্জেন্টিনা খেলবে, তার প্লেয়ারকে কিন্তু সে ফেরত নেবে ওই খেলার জন্য, জাতীয় দলে খেলার জন্য। মেসিরা কিন্তু যায়, আপনি দেখে থাকবেন লিগের মধ্যে যেটা হয়। তো বাংলাদেশের মুস্তাফিজ তো বাংলাদেশের সম্পদ, সবার আগে বাংলাদেশ, দেশের উপর তো কোনো কিছু নেই। আপনি ব্যক্তিগত সম্পদ আপনি করতে পারবেন, কিন্তু দেশের হয়ে যদি আপনি না খেলেন, মুস্তাফিজ 2 বছর 1 বছর জাতীয় দলে না খেলুক, আইপিএল বা কিংবা বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে নেয় কিনা সেটা আপনি একবার ভেবে দেখেন। সাকিব আল হাসান এখন কতটুকু খেলে, কতটুকু সুযোগ পায়, যেসব জায়গায় খেলে সেসব জায়গায় কিন্তু জাতীয় দলে থেকে সরে যাওয়ার পর থেকে কিন্তু হ্যাঁ, আপনি যখন জাতীয় দলে ফোকাসে থাকবেন তখন আপনার সমস্ত সুযোগ থাকবে, এবং জাতীয় দলের প্রয়োজনটাই সর্বপ্রথম, এবং সেই প্রয়োজনটা মেটাতেই কিন্তু মুস্তাফিজ নিজেও রাজি, এবং তাকে কিন্তু ছাড়ও দেওয়া হচ্ছে, যেহেতু টি-20 এবং ওয়ানডে দুটো সিরিজ ইভেন্টের সিরিজ রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজের মধ্যে ওয়ানডেটা তিনি শুধুমাত্র খেলবেন, 3টা ওয়ানডে। কারণ হচ্ছে আপনি জানেন যে বিশ্বকাপ কোয়ালিফাই সরাসরি করতে হলে, যদি আপনার 27 সালে ওয়ানডে বিশ্বকাপ, সেটা ক্ষেত্রে আপনার সেরা 8 দলের মধ্যে থাকতে হবে। যদি সেইখানে না থাকতে পারেন, আপনাকে বাছাই পর্ব খেলতে হবে। বাংলাদেশ এরকম ঝুঁকি অবশ্যই নেবে না, কারণ সরাসরি খেলার জন্য আপনাকে ওই র্যাঙ্কিংয়ে উন্নতি করা খুব প্রয়োজন। মুস্তাফিজের মতো বোলার কেন প্রয়োজন? আপনার জানেন যে একজন ডেথ ওভার বোলার হিসেবে তিনি খুবই সুপরিচিত, এবং তার মতো বোলার যখন থাকে, ওই আপনার 49 কিংবা 48তম ওভারটা তিনি যদি ভালো করে দেন, বাংলাদেশ যদি কম্পিটিটিভ ওই গেম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে জেতাটা সহজ হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইকোনমি অনেক ব্যাপার থাকে, তিনি সেই জায়গায় ভালো। এখন প্রশ্ন হচ্ছে যে তার বিকল্প কি বোলার আছে কিনা? আছে, কিন্তু তিনি থাকলে অন্য যারা আছে, বরং পাইপলাইনের নিচেরটা একটু কম যোগ্যতা সম্পন্ন বলবো সেটা না, কিন্তু তাদের চেয়ে সে বেটার। মুস্তাফিজের অ্যাপিয়ারেন্সটা প্রতিপক্ষের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ, ম্যাটার করে। তো সেক্ষেত্রে মুস্তাফিজ যেটা খেলছে, আপনি যেটা বললেন, খেলাটা খুব জরুরি কিনা, অবশ্যই জরুরি। দেশের স্বার্থ সবার আগে। নিশ্চয়ই অনেকেই বিসিবিকে দুষছেন, আপনি নিশ্চয়ই দেখছেন যে, কারণ বিসিবির এখন যারা চেয়ারে বসে আছেন তারা তো কিছুদিন আগেও বাইরে ছিলেন, এবং যখন তারা বাইরে থাকতেন তখন তারা বলতেন যে পুরো সিজনের জন্যই বাংলাদেশি যে প্লেয়াররা সুযোগ পাবে আইপিএলে সুযোগ দেওয়া উচিত, কিন্তু এখন তারা বলছেন যে ওই সময়টাতে দেশের স্বার্থে তাদের আসতে হবে। এটা কি অনেকটা অসঙ্গতি মনে হচ্ছে কিনা, নাকি আসলে দায়িত্ব বসলে তখন দেশটাই সবার আগে? এরকম দায়িত্বে বসলে দেশটা সবার আগে, এটা দায়িত্বে বসা না, দায়িত্বের বাইরে থাকলেও আপনাকে দেশের কথা সবার আগে ভাবতে হবে। এবং যারা ভাবে না, যারা এখন পপুলার চয়েসে স্রোতে গা ভাসায়, এটা হচ্ছে যে একটা কি বলবো, নিজের অবস্থান দ্বিচারিতা আমরা বলি না, 2 ধরনের মতবাদ প্রকাশ করে, এরকম একটা অ্যাটিচিউড। এই অ্যাটিচিউড কারো হওয়া উচিত না। এখন যারা হয়তো ক্লাবে রয়েছেন কিংবা অন্য যারা রয়েছেন, তারা এরকম একটা অপরচুনিটি দেন, এই অপরচুনিটিগুলি নেওয়া উচিত না। কারণ হচ্ছে দেশ সবার আগে, আবারও বলছি, দেশ সবার আগে, এবং এই দেশটার প্রয়োজনেই কিন্তু তিনি আজকে এখানে ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তার পেছনে যেমন অবদান রয়েছে, তিনি 9,20,00,000 রুপি পাচ্ছেন, এটা কিন্তু খুব বেশি যে একেবারে কিছু না, তিনি যে এটা নাও পেতে পারতেন। তো এখন যেটা পাচ্ছেন শুধু দেশের কারণে কিন্তু তার এই অবস্থা। এই জায়গাটায় আসি, অনেকেই বলছেন তিনি ডিজার্ভ করেন, অনেকেই বলছেন তার সিরিয়াল নাম্বার যদি আগে থাকতো তিনি হয়তো তার চেয়েও আরও অনেক বেশি পেতেন, কারণ পাথিরানাকে আমরা দেখেছি প্রায় তার ডাবল। সেই জায়গা থেকে হঠাৎ করে মুস্তাফিজের
প্রাইস ট্যাগটা এত বেড়ে গেল কেন? কারণ তিনি তো অনেক বছর ধরে খেলছেন এবং বাংলাদেশের হয়ে নিয়মিতই তিনি পারফর্ম করছেন, পারফরমেন্সও তিনি আসলে করছেন, শুধুই তো খেলছেন না। সেই জায়গা থেকে হঠাৎ করে 3 গুণ বেড়ে গেল কেন আপনার কাছে কি মনে হয়? দেখুন, মুস্তাফিজ কিন্তু সম্প্রতি ডেথ ওভারে বলেন বা সম্প্রতি তিনি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটগুলিতে খুবই ভালো বোলিং করছেন এবং তার এক্সপেরিয়েন্স ম্যাটার করে। তিনি অনেক বছর ধরে খেলার ফলে গত বছর যেটা হয়েছে যে আমরা দেখেছি দিল্লি ক্যাপিটালসে তাকে রিটেন করা হয়েছিল, রিটেন না রিপ্লেস নেওয়া হয়েছিল, রিপ্লেসে কত টাকা পেয়েছে সেটা নেই, কিন্তু যে প্লেয়ারের রিপ্লেসমেন্টে গেছেন তিনি 6 কোটি টাকার 6 কোটি রুপির ছিলেন, প্লেয়ার ছিলেন। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাকেও 6 কোটি রুপি ধরা হয়। বাস্তবিক অর্থে তিনি কত টাকা পেয়েছেন সেটা কিন্তু ডিক্লেয়ার করা নয়। এই যে 9 কোটি 20 লাখ রুপিতে তাকে যে কেনা হলো, আপনি বলছেন তিনি ডিজার্ভ করে কিনা। এখন অকশনটা হলো এক ধরনের বেড়ে গেল কেন? তার হচ্ছে এখন এক্সপেরিয়েন্স এবং তার এখন আন্তর্জাতিকভাবে যে এক্সপোজারটা রয়েছে, সেই এক্সপোজারের কারণে ওই টিমগুলো মনে করেছে যে তাকে তার দলের জন্য প্রয়োজন। এখন যে কোনো প্লেয়ারের, আপনার ধরেন যে কোনো টিম যখন একটা প্লেয়ারকে নেয় তখন চিন্তা করে তার ওই যে ফিল করা, মানে ইন্টারন্যাশনাল রিপ্লেসমেন্টগুলি আমি যে 11 জনকে খেলাবো সেই জায়গায় আমার হাতে কোন প্লেয়ারটা বেটার রয়েছে। তো আমার হাতে বেটার প্লেয়ার হলো এখন মুস্তাফিজ। তাকে আমার যদি 10 কোটি টাকা খরচ করতে হয়, 20 কোটি টাকা খরচ করতে হয়, আমি তার পেছনে খরচ করব, কারণ তাকে আমার পেলে এই জায়গাটা এই ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে তাকে আমি একাদশে রাখতে পারবো। সেই জন্যই আসলে ওই সময় টানাটানিটা হয়। এই ক্ষেত্রে আপনি দেখবেন যে অকশনটা একটা জোয়া, এই জোয়ার মধ্যে আপনার যদি এটা উপযোগিতা, ওই যে কম, আপনি ধরেন আমরা অর্থনীতি পড়ার ক্ষেত্রে আমাদের বলা হতো যে কমলা প্রথমটা যে ডিমান্ড থাকে, মানে খাওয়ার ক্ষেত্রে যে চাহিদা থাকে, পরবর্তীতে সেকেন্ডটা খাওয়ার পথে উপযোগিতা কমে যায়, থার্ডটা তখন আরও উপযোগিতা কমে যায়, 7টা থাকে না। তো একই রকম যখন প্লেয়ার নেবেন তখন যদি আপনার 10টা প্লেয়ার বা আপনার নেওয়া হয়ে গেছে, এখন আপনার 11তম প্লেয়ার নিতে হবে, সেটা না নিলেও আপনার চলে, তখন কিন্তু অকশনে ফাইট হবে না। যখন আপনার এটা প্রয়োজন, আপনার এই জায়গায় না হলে, এই একটা ভালো বোলার না হলে বা একজন ভালো ব্যাটার না হলে আপনি এই জায়গাটা ফিল করতে পারছেন না, আপনার ল্যাকিংস থেকে যাচ্ছে, এই কারণে তখন টানাটানি করে এবং এই টানাটানি করার ফলে আপনার প্রাইসটা বাড়ে। এটা হচ্ছে যে যদি আবার দেখেন প্লেয়ার স্ট্রাফট হতো, আপনার ফিক্সড প্রাইস থাকতো, তাহলে কিন্তু এটা হতো না। তার মানে হচ্ছে অকশনটা হলো আপনার ভাগ্য। এবং মুস্তাফিজ যেটা করেছে সেটা হলো পাতিরানার কথা বলছিলেন আপনি, পাতিরানা তো এত টাকা পাওয়ার মতো প্লেয়ার কি? তিনি তো মাত্র বেশি দিন ক্যারিয়ার স্ট্যাট যদি দেখেন এবং তার অবস্থান দেখেন, তো তিনি পাচ্ছেন। তো এরকম অনেক প্লেয়ারই আছে যারা এই 24-25 কোটি টাকা নিয়ে থাকেন, কোটি টাকা না, রুপি পেয়ে থাকেন। তবে মুস্তাফিজে এখানে যেটা হচ্ছে যে আমরা তো দেখেছি এখনো ডেবিউ হয়নি দুজন প্লেয়ার, তাদেরকে 14 কোটিতে নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে যে একটা ভাগ্যের উপরে পুরোটা নির্ভর করে। আর একটা সঙ্গে যে এখানে মুস্তাফিজ 3টা ম্যাচ যদি না খেলতে পারেন ওখানে, বা 2টা ম্যাচ না খেলতে পারেন, তার হয়তো কত 3.5 কোটি টাকার মতো লস হবে। এখানে 9 কোটি 20 লাখের মধ্যে ধরেন 30% ট্যাক্স কাটার পরে উনি পাবেন 6 কোটি টাকার মতো, 6 কোটি টাকার রুপি, 6 কোটি রুপির মতো। সেই 6 কোটি রুপি আনলে পরে বাংলাদেশে যদি রেমিটেন্স হিসেবে আসে, তাহলে তিনি এখানে বাংলাদেশে প্রণোদনা পাবেন। তিনি প্রণোদনা পেলে তার কিন্তু টাকা বেড়ে যাচ্ছে, বাংলাদেশ সরকার তাকে আরো মানে প্রণোদনা দিচ্ছেন। তার মানে ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। সো এই যে দেশের হয়ে খেলা, দেশের হয়ে কিছু টাকা পাচ্ছেন, সেখানেও কিন্তু টাকা পাবেন, কিছু কাভার হবে, বাট দেশের হয়ে তাকে খেলতেই হবে। আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, যেখানে এখন যুদ্ধ লাগলে যেন আমরা যুদ্ধ করব দেশের হয়ে, কাজ করার প্রয়োজন পড়লে না খেলতে বলেন। এটা হচ্ছে আমাদের ধরেন সমর্থকের জায়গা থেকে এই প্রশ্নগুলো আসলে আসে যে কেন আসলে মুস্তাফিজকে নিয়েই খেলতে হবে, বা মুস্তাফিজ যদি থাকেন আয়ারল্যান্ডের বিপক্ষে, সরি নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজটাতে কেন খেলতে হবে না, তাদেরকে প্রশ্ন করুন, বাংলাদেশ জিতবে সেই গ্যারান্টিটাই বা কোথায়? এগুলো নানা প্রশ্ন আছে। একটা ব্যাপার যেটা আসলে, যে প্রশ্নটা আসলে আগেও করেছি, যে মুস্তাফিজুর রহমান হঠাৎ করে সবার কেমন করে এত জনপ্রিয়তায় পৌঁছে গেলেন, বা 3টা দলকে আমরা দেখেছি, ফ্রাঞ্চাইজিকে দেখেছি, তারা কারাকারি করেছে। দিল্লির যদি টাকা থাকতো দিল্লি হয়তো আরো দৌড়ঝাঁপ করতো, সেটা আসলে তারা করতে পারেনি। দিল্লিরই মনে আছে যখন মুস্তাফিজ খেলেছে তখন সৌরভ গাঙ্গুলি মেন্টর ছিলেন, খুব সম্ভবত বলেছেন যে তার আসলে ফিল্ডিং সেন্সটা ভালো না, মানে ফিল্ডিং সেন্স ভালো না, যে ফিল্ডিং পজিশনটা কোথায় রাখলে ফিল্ডারের যে ক্যাচ উঠবে, বা তার এই কথা নিশ্চয়ই শুনেছেন। এবং রিসেন্টলি ডেভিড ওয়ার্নার তার সম্পর্কে একটা কথা বলেছিলেন যে মুস্তাফিজকে বলা হয়েছিল মাথা খাটিয়ে বল করতে, কিন্তু তিনি আসলে বাউন্সার দিয়েছেন। মানে মুস্তাফিজ বেলায় প্রায় বলা হয় সে খুবই ব্রিলিয়ান্ট একজন বোলার, কিন্তু ম্যাচ সিচুয়েশনে কিভাবে পারফর্ম করতে হবে সেই সময়টা আসলে তিনি পারেন না। মানে
এই যে ব্যাপারগুলো এগুলো আসলে কতটা সত্য বা নিজেকে নিয়ে কাজ করার ব্যাপারটা সেইটা নিয়ে সবকিছু মিলে আসলে মুস্তাফিজকে নিয়ে আপনার কি বিশ্লেষণ? দেখুন, সিচুয়েশনটা যে বল করে সেই লোকটা কিন্তু বা সেই প্লেয়ারটা কিন্তু বুঝে যে কখন কোন ডেলিভারিটা দিতে হবে, কখনো কখনো হয়তো আপনার বলটা ছুটে যাচ্ছে, যেটা আপনি চাচ্ছেন সেটা হচ্ছে না, এটা কিন্তু একটা নেচার। তো এই জিনিসগুলোকে আপনি বদলাতে পারবেন না। এই জিনিসগুলোকে একেবারে আপনি যেটা মুখস্থ বলে দিবেন সেটাই যে করতে পারবে বা সেটাই হবে সেটা কিন্তু না। আপনি ফিল্ডিং সাজালেন একভাবে, আপনি ডেলিভারি দিলেন অন্যভাবে। এটা অনেক সময় বল ছুটে যায়, অনেক সময় প্যানিক কাজ করে এইসব ক্ষেত্রে। কিন্তু যে বিষয়টা তো যেভাবে সমালোচনা করা হচ্ছে, মুস্তাফিজ সিচুয়েশন অনুযায়ী বল করতে পারে না, কিংবা তাকে যেটা বলা হয় গেম সিচুয়েশন বা সেন্স অনুযায়ী কাজ করে না, একেবারেই নির্বোধের মতো কথাবার্তা। দুই একটা সিচুয়েশন এরকম হতে পারে, কিন্তু যদি তাই হবে, ডেভিড ওয়ার্নার যখন সানরাইজার্সে ক্যাপ্টেন ছিলেন এবং মুস্তাফিজ যখন তাদেরকে জেতালেন, যেভাবে ডেথ ওভারগুলি বল করেছিলেন সেইগুলোই ভুলে গিয়েছেন তিনি ভুলে গিয়ে থাকলে তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। আবার যদি আপনি এরকম চিন্তা করে দেখেন, অন্য যারা বলেন এরকম, মুস্তাফিজ সবচেয়ে সেন্সিবল বোলার এবং কোন সময় কোন বলটা করতে হবে সেটা তিনি জানেন। কখনো কখনো মিস্টেক হবে, এটাই স্বাভাবিক। যদি মিস্টেক না হয় তাহলে আপনি সাধারণ মানুষ না, তাহলে আপনি হবেন অ্যাঞ্জেল, আপনি অন্য গ্রহ থেকে আসছেন। কিন্তু এরকম কোনো কিছু না। মুস্তাফিজ এই গ্রহের অন্যতম সেরা একজন বোলার, এবং আমি মনে করি যে মুস্তাফিজের আরও অনেক আগেই অনেক বেশি সম্মানী পাওয়া উচিত ছিল এই আইপিএল থেকে। কেননা আপনি দেখেছেন ফার্স্ট 2016 সময় খেলেছে, তার ক্রেজ, যে পরিমাণ ক্রেজ ছিল এবং যেভাবে ম্যাচকে জিতিয়েছে, উনি বলছেন না হলে ওই ডেভিড ওয়ার্নার তোমার কি ইংলিশ পারতে হবে না, তুমি বাংলা, মানে তার জন্য বাংলা মেন্টর নিয়ে যাওয়া দরকার ছিল না, অনুবাদক নেওয়া দরকার ছিল না। তিনি কেন নিয়েছেন? কারণ তিনি শুধুমাত্র জানেন যে বলটা কিভাবে করতে হবে, এবং সেটা বলেছিলেন ওয়ার্নার। তারপরে যদি এরকম কথা হয় তাহলে অনেক কিছু লিওনেল মেসি কিভাবে খেলতে হবে সেটাই সেটা জানেন, জানলে ইংরেজি বেশি জানার প্রয়োজন নেই। হয়। ধরেন সাকিব আল হাসানকে, এই যে আপনি যেটা বললেন যে একদম ভারত আইপিএলে আমাদের প্লেয়ারদের মূল্যায়ন ওইভাবে হয় না, আসলেই হয় না। কেন হয় না? সাকিব আল হাসান যখন চূড়ান্ত ফর্মে কেকেআরে খেলতে টানা খেলেছেন যখন, তখন আপনার তার পেমেন্ট কত ছিল? তার কি 10 কোটি টাকা পেমেন্ট দিয়েছে? দেয়নি। তার মানে হচ্ছে এই যে আমাদের প্লেয়ারদের ডাউন করে রাখা, এটা একটা অবস্থা আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি, এবং এই অবস্থান যদি না বদলায় তাহলে কখনোই আসলে তারাও আমাদের কাছ থেকে ওইভাবে রেসপেক্টটা পাবে সেই না। দায়িত্বটা আসলে ক্রিকেটারদের কাঁধেও বর্তায় যে তারা এমনই পারফরমেন্স করুক যে তাদেরকে টাকা খরচা করে, মানে যে গৌরী সেন লাগে টাকা দেবে, গৌরী সেন হয়ে যাবে আর কি সবাই, এরকমটা ছোট্ট করেই জানতে চাই যে পাথিরানাও আছেন, মুস্তাফিজ আছেন, 4 জনকে খেলানোর বাধ্যবাধকতা থাকে। সেই জায়গা থেকে একাদশে চান্স পাওয়ার সম্ভাবনা শুরু থেকেই মুস্তাফিজুর রহমানের কতটা দেখেন? দেখুন, দুটো বিষয় এখানে কাজ করে। যে কোনো একাদশে প্রতিপক্ষের একাদশের উপরে নির্ভর করে, এবং গেম সিচুয়েশনটা কি, ভেন্যু, কি ধরনের উইকেট থাকবে তার উপর নির্ভর করে। সেক্ষেত্রে আমি মনে করি মুস্তাফিজ যেহেতু আপনার এখন কন্টিনিউয়াসলি খেলার মধ্যে রয়েছেন, এখানে আপনার আইএল টি20 খেলছেন, ন্যাশনাল টিমে খেলে গিয়েছেন, এবং এখানে এসেও আবার বিপিএলে খেলবেন তিনি। এই খেলার পরে বিশ্বকাপও খেলবেন। বিশ্বকাপ খেলার পরে যখন আইপিএলে খেলতে যাবেন, আমি ডেফিনেটলি যদি ফিট থাকেন তাহলে মুস্তাফিজ অবধারিতভাবে খেলবেন, যদি ওই সময় তার ছন্দটা ভালো থাকে। কারণ আপনার পার্টিকুলার সময়ে ভালো ছন্দে থাকাটাও কিন্তু ইম্পর্টেন্ট, এবং ফিটনেস ধরে রাখাও গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে পাথিরানা যত টাকা দিয়েই নেক না কেন, কম্বিনেশনে পাথিরানা তো খেলবেন, কিন্তু মুস্তাফিজ ডেথ ওভারের বোলার হিসেবে 11-এ যে কোনো সময় যে কোনো দলের জন্য অটো চয়েস, যদি না তিনি খুব বাজে বোলিং করেন ওই পার্টিকুলার টাইমে। নিশ্চয়ই। তার মানে আর এত টাকা দিয়ে এবং কলকাতা যে ডেসপারেশন দেখিয়েছে তাকে নেয়ার বেলায়, নিশ্চয়ই তার ব্যাপারে বিশেষ কোনো প্ল্যান তো আছে। ডেফিনেটলি প্ল্যান আছে। আমি আপনাকে আবার বললাম যে ডেথ ওভার বলা, আপনার 2টো ওভার করে দেবে। আপনার 4 ওভারের মধ্যে 2 ওভার, প্রথম 2 ওভার কী হলো, কতটুকু খরচ করলো, তার চেয়ে বড় ব্যাপার শেষের 2 ওভার, যেখানে ডেথ ওভারে আপনার রান চেক দিতে হবে, কিংবা আপনার অত কৃপণ এইসব জায়গায়। আরেকটা হচ্ছে যে ব্রেক থ্রো দেওয়ার ক্ষেত্রে ওইসব জায়গায় আর ডেথ ওভারে সে হিজ মাস্টার, এবং এই মাস্টারির জন্যই কিন্তু তাকে যে ওয়ান ডে সিরিজে রাখা, এটা হচ্ছে শুধুমাত্র ওইসব কারণে। এবং এই যে ধরেন আপনার সানরাইজার্সে কিংবা ক্যাপিটালে, যেটাই বলেন না, দিল্লি ক্যাপিটালস কিংবা কলকাতা যে প্রথমবারের মতো নিল, এইসব কারণে কিন্তু তাকে নেয়া না। এছাড়া কিন্তু তার যে ইকোনমি 9 সামথিং বোধ হয়, ইকোনমি কিন্তু টি20তে খুব বেশি, এটা কিন্তু একেবারে কম নয়। তো তারপরও তাকে কেন না হয় ওই যে 2টো ওভার। নিশ্চয়ই দেখা যাক। আমরা তো আসলে আমাদের তো আগ্রহের সীমা পরিসীমা নেই মুস্তাফিজুর রহমানকে নিয়ে। বাংলাদেশের যে কোনো প্লেয়ার যেখানেই খেলুক আমরা সবসময় সেদিকে নজর রাখি। মুস্তাফিজকে নিয়েও আমাদের বড় স্বপ্ন যে তিনি আসলে আইপিএলে দারুণ পারফর্ম করবেন, এবং এখন যে অবস্থায় আছেন তিনি আসলে ফিট থেকে পারফর্ম করাটা, কারণ যে ইন্টেন্সিটি নিয়ে ম্যাচ খেলছেন সেভাবে ফিটনেসটা ধরে রাখাটাও অনেক বড় একটা ব্যাপার, সেটা ধরে রাখবেন, সেটা প্রত্যাশা করছি। সেকেন্দার অসংখ্য ধন্যবাদ।